গাজার আকাশপথে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞার পরিকল্পনা, ইসরায়েলের একদিনে নিহত ৭৭। ইয়েমেনে হামলায় মন্ত্রিসভার কয়েকজনের প্রাণহানির কথা স্বীকার করল হাউথি। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, এক রাতে ৫৫০ ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়ল মস্কো। জবাবে রুশ বিস্ফোরক গুদাম ধ্বংসের দাবি কিয়েভের। বাণিজ্য ও পাকিস্তান ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র টানাপোড়েন, ট্রাম্পের নয়াদিল্লি সফর বাতিল। দাবি গণমাধ্যমের, মে মাসে সংঘাত বন্ধে ইসলামাবাদকে বাধ্য করার দাবি মোদী সরকারের। হিজাব আইন কার্যকরভাবে চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই ইরান সরকারের, মন্তব্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। কঠোর পদক্ষেপ নিলে সংঘাত সৃষ্টির আশঙ্কা। এবং জার্মানিতে এক দশকের মধ্যে প্রথমবার বেকারের সংখ্যা ছাড়ালো ৩০ লাখ। যুদ্ধবিধ্বস্ত দেশের অভিবাসীদের কারণে কর্মসংস্থান সংকট, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজার আকাশপথে ত্রাণ প্রবেশ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। উপত্যকাটিতে দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলি সেনাদের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৭ জন আহত হয়েছেন। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে হাউথি বিদ্রোহীরা। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় লণ্ডভণ্ড চারপাশ। গাজাবাসীর হাহাকার আর আহাজারিতে উঠে আসে ইসরায়েলি বাহিনীর অমানবিকতার চিত্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরেই কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত ইয়াজেনের খালা জানান, মাত্র ১৪ বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। এছাড়া গাজা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইয়েমেনেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন। নিহত হয়েছেন হাউথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির ভেতরে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবারও ৪৪ দেশের কয়েকশো মানবাধিকার কর্মীর সঙ্গে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। গাজা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তীব্র মতপার্থক্যে জড়িয়েছেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এক পক্ষ ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দাবি জানালেও অপরপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি তুললেও জার্মানি ও হাঙ্গেরি আপত্তি জানিয়েছে। গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্নের ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলি উড়োজাহাজের জন্য আকাশসীমাও বন্ধের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ফিদান জানান, তুর্কির জাহাজগুলো ইসরায়েলি বন্দরে যেতে দেয়া হচ্ছে না। তাদের উড়োজাহাজও তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, ইসরায়েল ২ বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে এবং বিশ্বের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের জাপোরিজিয়া সহ ১৪টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতেই প্রায় ৫৫০ ড্রোন ও ৪৫টি মিসাইল ছুড়েছে মস্কো। এ ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ইউক্রেনে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ সেনাপ্রধান। পাল্টা হামলায় মস্কো থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে এক বিস্ফোরক গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেন রাশিয়ার সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া ও দিনিপ্রো এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এক রাতেই রাশিয়ার ৫৫০ ড্রোন ও ৪৫টি মিসাইল হামলায় বাড়িঘর, অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয়দের দাবি, ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের হামলা। জবাবে রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে একটি বিস্ফোরক গুদাম ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের
সামরিক গোয়েন্দা সংস্থা জানায় গোপন আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ অস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে মস্কো বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। এর মধ্যে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রুশ অভিযান কোনোভাবেই বন্ধ করা হবে না, বরং সব ফ্রন্টলাইনে তাদের হামলা আরও জোরদার করা হবে। ইউক্রেনীয় সেনারা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রুশ বাহিনীর অগ্রগতি এখন কৌশলগতভাবে প্রাধান্য পাচ্ছে বলে দাবি করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কিকে আসন্ন বেইজিং সামরিক কুচকাওয়াজ ও সম্মেলনে পুতিন সহ বিশ্ব নেতাদের কাছে যুদ্ধবিরতির প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মোদী। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, প্রায় 2 সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনার পরিবর্তে রাশিয়া বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধের পাশাপাশি নতুন ভূরাজনৈতিক অগ্রগতিও প্রকাশ্যে আসছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো কোরীয় সেনাদের রাশিয়ার হয়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধের ফুটেজ প্রকাশ করেছে, যা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের আসন্ন বেইজিং বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্ক অবনতি হয় শুল্কারোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে। গত জুনে G7 শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার ফোনালাপে ট্রাম্প দাবি করেন, ভারত পাকিস্তান সংঘাত তিনি বন্ধ করেছেন এবং পাকিস্তান তাকে নোবেলের জন্য মনোনীত করতে চায়। কিন্তু মোদি সাফ জানিয়ে দেন, এ সংঘাতের মীমাংসা হয়েছিল দুই দেশের সেনাদের মধ্যকার সরাসরি আলোচনায়। এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।